জুলাই সনদ আজই চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, বলেন আলী রিয়াজ। বাস্তবায়নে থাকবে না ধোঁকা দেওয়ার সুযোগ। 18 নির্বাচনের রাতে বাক্স ভরার ছক আঁকে তৎকালীন আইজিপি জাবেদ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত গুম ক্রসফায়ারের নির্দেশনা। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনা শেষ। বাংলাদেশের প্রতিনিধি দলের শেষ দিনে আসতে পারে শুল্ক কমার সিদ্ধান্ত। ইন্টারনেট বন্ধের দিনগুলো আজও ভোলেনি বগুড়ার মানুষ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেল দমেনি আন্দোলনকারীরা। ইসরায়েলি বর্বরতায় একদিনে আরো 122 গাজাবাসীর প্রাণহানি। সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার। এবং প্রাক মৌসুম প্রস্তুতিতে বোর্নমাউথের বিপক্ষে বড় ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। বিকেলে মাঠে নামছে বার্সেলোনা ও আর্সেনাল। সংবাদ সকালে দেখছিলেন সুনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবার পুরো খবর। পরবর্তী সংসদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন হবে বলছে বিএনপি। ঐকমত্য কমিশনের আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সবার স্বাক্ষর থাকবে, তাই এ দিয়ে ধোঁকা দেওয়ার সুযোগ থাকবে না। আর 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দিবে বলে জানিয়েছে এনসিপি। এদিকে সংস্কার নিয়ে সিদ্ধান্তগুলো আজই চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা 2টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যেই সংস্কার নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। কালকে আমরা সুস্থতা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটা সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। বৈঠকের বাইরে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলো। 36 জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি তুলে এনসিপি। যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন, তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। আর জামায়াত ইসলামী চাই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে। জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলে দলটি। যে কটা প্রক্রিয়া আলোচনা হচ্ছে, আরেকটা হলো এলএফওর মতো করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা নাকি 1970 সালে জারি হয়েছিল, এই সিস্টেমেও আনা যায়। তো জাতীয় সনদ যেটা, সেটা তো আমাদের এই মিটিংয়ের আউটকাম। ওনারা বলছেন যে এটা ওনারা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠিয়ে যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে সবার স্বাক্ষর থাকবে, পরবর্তী সংসদের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। এটি নিয়ে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের থাকবে না। এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয়, জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে, সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে। 22তম বৈঠকে সংসদে নারীর ক্ষমতায়ন নিয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 2018 সালের নির্বাচনের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনা ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। পরে তা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। সাবেক আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলেন, গুম ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। বিস্তারিত প্রতিবেদনে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের জবানবন্দিতে উঠে এসেছে 2018 সালের নির্বাচনে রাতে ব্যালট বক্স ভরে রাখার পরিকল্পনা কার। মার্চ মাসে সিএমএম আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেন, 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা। বাস্তবায়নে ও সহায়তায় যুক্ত করা হয় ডিসি, ইউএনও, এসিল্যান্ড, পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের। আর এর রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম, পিপিএম পদক। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। তা বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা।
চৌধুরী মামুন জানান, দীর্ঘদিন গুম থাকাদের ব্যাপারে সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হতে ওত পেতে আছে। সরকারের ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিটি নাগরিকের মত প্রকাশ নিশ্চিত করতে নির্বাচনকে অগ্রাধিকার দেয় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শ্রমিক ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ নারকীয় আশুলিয়া স্মরণে প্রতিবাদ সভা। ৫ আগস্ট আলামত গায়েব করতে অভ্যুত্থানে শহীদদের মৃতদেহে আইন শৃঙ্খলা বাহিনীর আগুন দেয়ার নারকীয়তার বীভৎস স্মৃতি উঠে আসে মঞ্চের এক পাশে। অভ্যুত্থানে শহীদদের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দাবি করেন, শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত সকলের বিচার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েকজন মানুষ দেশ পরিচালনা করবেন, তার জন্য গেল ১৫-১৬ বছরে জীবন দেয়নি দেশের মানুষ। বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। শঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্র চরমপন্থার মতো অপশক্তি। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। শহীদ পরিবারের স্বজনরা বলছেন, প্রতিটি হত্যার বিচার হতে হবে, চিরতরে বন্ধ করে দিতে হবে ফ্যাসিবাদ ফেরার পথ। আর রাজনৈতিক নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে। আশুলিয়ার শ্রীপুর থেকে সাইফুল রিপন, দেশ টিভি। দেশের মানুষ সমতা ও ন্যায্যতা চায়, সেই প্রত্যাশা পূরণে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে সাভারের আশুলিয়ায় বাইপাইলে জুলাই পদযাত্রার সমাপনী সভায় একথা বলেন তিনি। এ সময় ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরতের আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে মাসব্যাপী দেশ জুড়ে পথসভা করেছে এনসিপি। বুধবার রাতে সাভারের আশুলিয়ায় এসে শেষ হয় এই পদযাত্রা। এ সময় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চান এনসিপি নেতারা। একই সঙ্গে পুরনো দিনের সহিংস রাজনীতিতে এনসিপি ফিরতে চায় না বলেও জানান তারা। মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। আমরা ভারত সরকারকে বলবো, আমরা ভারতীয় জনগণের বিরোধী নই। আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন, কারণ সে এখানে খুন করে পালিয়েছে। আমাদের শহীদি ভাইয়েরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ সমতা, ন্যায় ও ইনসাফ চায়। এই প্রত্যাশা পূরণেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, রচনা করা হবে নতুন সংবিধান। বাংলাদেশের মানুষ যেই সমতা
যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব, নতুন সংবিধান তৈরি করব। নাহিদ ইসলাম বলেন, মাস জুড়ে দেশের পথে প্রান্তরে পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল তাতে ঈর্ষান্বিত হয়ে এনসিপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন জায়গায় বাধা ও হামলা করা হয়েছে, কিন্তু থেমে যায়নি এনসিপি। পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। জুলাই পদযাত্রা শেষে বুধবার রাতে রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয় ঢাকা মহানগরের নেতাকর্মীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে বাড়ছে একটি আসন, আর সর্বনিম্ন হিসেবে বাগেরহাটে কমবে 1 আসন। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়াও 39টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন, 10 আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি ও আপত্তি নেওয়া হবে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি আনোয়ার। প্রকাশ করা হয়েছে 300 আসনের সীমানা নির্ধারণের খসড়া। শিউলি রায় রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। সবচেয়ে বেশি ভোটার যেই জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। 39টি আসনে পরিবর্তন আসছে ও 10 আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। 10 আগস্ট পর্যন্ত সংযোজন, বিয়োজন, আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, এটি পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। বৃহস্পতিবারের মধ্যেই তা প্রকাশ করা হবে। কিছুদিন আগে আমাদের একটা টেকনিক্যাল কমিটি হয়েছে। সেই টেকনিক্যাল কমিটিটা তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন এবং আশা রাখি আমরা আজ আর আগামী দিন এটি গেজেট আকারে খসড়া আকারে প্রকাশ। 250-এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না, তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল। এদিকে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এসে সিইসির সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটিং পদ্ধতির বিষয়ে আলোচনা করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিং এর মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এই ক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি শুরু হয়। এর আগে এই মামলার প্রথম দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলার রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির বিষয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আলাউদ্দিন, শুনানি কখন শুরু হচ্ছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে যদি জানান? আজকে কিন্তু আমরা এখানে এসে যেমনটি জানতে পারি যে বহুল আলোচিত যে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা রয়েছে, সেই মামলার কিন্তু আজকে চূড়ান্ত শুনানি হওয়ার কথা। এবং এখানে এসে আরো যেমনটি জানি, আমি যদি একটু বলি যে এখানে এসে আমরা আরো যেমনটি জানতে পারি যে হচ্ছে বহুল আলোচিত যে 21 আগস্ট গ্রেনেড হামলা রয়েছে, সেই হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের যে রায় হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষের করা আপিলের চূড়ান্ত শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতি আপিল বেঞ্চে এই শুনানি হবে আজকে। তো কার্যতলে 1 নম্বরে রয়েছে এই আপিলটি এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই বিষয়টি নিয়েও তিনি বলেন। সেই সঙ্গে আমরা আরো জানতে পারি যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের বিরুদ্ধে যে 21 আগস্ট মামলার আপিলের চূড়ান্ত শুনানি হয়েছিল, আগস্টের যে আপিলের যে ইয়াটি হয়েছিল সেটির কিন্তু চূড়ান্ত শুনানিটি হচ্ছে। তো আমরা কিন্তু জানি যে 21 আগস্টে মূলত গ্রেনেড হামলা হয়, সেখানে কিন্তু বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে তাদেরকে বিএনপি সহ অন্যান্য যেসব নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে ইয়ে হয়েছিল, কিন্তু সেটির কিন্তু শুনানি আজকে কিন্তু শেষ, চূড়ান্ত শুনানি হওয়ার কথা। এবং সেই সঙ্গে কিন্তু আমরা জানতে পারি, সর্বশেষ আমরা যে ব্যাপারটি জানতে পারি যে এর আগে কিন্তু 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কিন্তু আমরা দেখি যে এই আপিলের এই মামলার যে সকল আসামি রয়েছে তারা কিন্তু খালাস পেয়ে যায় এবং সেই সঙ্গে তার পরবর্তীতে কিন্তু এই মামলার বিরুদ্ধে কিন্তু আবার আপিল করা হয় এবং সেই আপিলের কিন্তু চূড়ান্ত শুনানি আজ আবার হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি চলছে আজ হাইকোর্টে, সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক হার কমাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের আলোচনা শেষ করছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত 3টা পর্যন্ত। তবে শেষ দিনে শুল্ক হার কমানোর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গত মঙ্গলবার প্রথম দিনের ও বুধবার দ্বিতীয় দিনের আলোচনা হয়। ইউএসটিআর এর সঙ্গে এই আলোচনা চলবে আজ বৃহস্পতিবারও। বাংলাদেশি পণ্যে গত 2 এপ্রিল 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 3 মাসের জন্য সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই জানান বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার হবে 35%, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি আজ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 6.4%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই আসলেই মনে পড়ে ইন্টারনেট বন্ধের সেই দিনগুলোর কথা। ছাত্র জনতার আন্দোলনকে দমাতে সুপরিকল্পিতভাবে একটি জাতিকে কিভাবে অন্ধকারে রাখার চেষ্টা করা হয়েছিল, যা আজও হতবাক করে বাংলার মানুষদের। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন ভেঙে পড়েছিল ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে মুখ থুবড়ে পড়েছিল ই কমার্স, সাথে বন্ধ হয়ে গিয়েছিল অবাধ সংবাদ প্রবাহ। কেমন ছিল সেই অন্ধকারের দিনগুলো, জানাচ্ছেন বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়।
2024 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তখন নাগরিকদের অন্ধকারে রাখতে কয়েক দফায় বন্ধ করা হয় সারা দেশের ইন্টারনেট সেবা। রংপুরে আবু সাইদের মৃত্যুতে পুরো জাতি রাজপথে গর্জে ওঠে। এরপর 17 জুলাই আংশিক আর 18 জুলাই বিকেল থেকে রাত 9টার মধ্যে দেশ জুড়ে বন্ধ করে দেয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট, যা প্রথম ধাপে বন্ধ ছিল 28 জুলাই পর্যন্ত। মাঝে 24 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও তা সীমাবদ্ধ ছিল সরকারি দপ্তরগুলোতেই। পুরো সময় বন্ধ রাখা হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, যা 31 জুলাই খুলে দিলেও গতি ছিল একেবারেই কম। আন্দোলন জোরালো হলে 4 আগস্ট আবারও বন্ধ করা হয় 4G নেটওয়ার্ক, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুরের পর। ইন্টারনেট বিভ্রাটের সেই দিনগুলোর কথা আজও ভোলেননি আন্দোলনকারীরা। সে সময় গ্রেপ্তার আতঙ্ক মাথায় নিয়েই কিভাবে সংগঠিত হয়েছিলেন তারা জানালেন। মানে আমরা যদি অফলাইনে ফোন দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যারা সার্কেল রয়েছিল আন্দোলনের সময় তাদেরকে ফোন দিলে সেগুলো পুলিশ সহজে কিন্তু লোকেশনগুলো ট্র্যাক করে আমাদেরকে করতে পারতো। তৎকালীন আমরা কিন্তু যারা ওই ইন্টারনেট বন্ধ যেদিন হয়েছিল, আমরা কিন্তু অনেক ভাইকে আমরা সঠিকভাবে হাসপাতালে পৌঁছতে পারিনি, অনেককে আমরা ঠিকমতো অপারেশন করতে পারিনি, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে ধরপাকড়ের শিকার হয়েছেন। সড়কে যখন শোনা যাচ্ছিল গুলির শব্দ, ছোড়া হচ্ছিল রাবার বুলেট, টিয়ার গ্যাস, তখন বাড়িতে থাকা মায়েরা জানতে পারেননি তাদের সন্তানদের খোঁজ। অন্যদিকে ইন্টারনেট বন্ধের কারণে মুহূর্তেই থমকে গিয়েছিল দেশের ব্যাংকিং পরিষেবা, প্রবাসীদের যোগাযোগ, আমদানি রপ্তানি ও কাস্টমস প্রক্রিয়া, স্বাস্থ্য ও টেলিমেডিসিন সেবা সহ দেশের প্রায় সকল খাত। ই ক্যাবের পরিসংখ্যান বলছে এই কয়দিনে শুধু ই কমার্স সেক্টরে ক্ষতি হয়েছিল প্রায় 1700 কোটি টাকা। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীরা। ইন্টারনেট না থাকায় একদিকে যেমন বন্ধ হয়ে যায় সংবাদের অবাধ প্রবাহ, অন্যদিকে পত্রিকা প্রকাশে সংশ্লিষ্টদের ফিরে যেতে হয়েছিল সেই 80 দশকের সনাতনী পদ্ধতিতে। আমিও নিজেই মোটরসাইকেল টাইপ করে দুপচাচিয়া, শাহজাহানপুর, শিবগঞ্জ আমি নিজেই গাড়িটা আমি পত্রিকা পুষে দিছি গ্রাহকের কাছে। আর আমরা চাই না এরকম ঘুম থেকে উঠে যেন আমরা শুনি না মানে আমাদের ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, এমনিতেই বন্ধ হয়ে গেছে। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন বক্তব্য আজও মানুষের মনে জন্ম দেয় ক্ষোভ আর ঘৃণার। ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো এমন কলঙ্কজনক অধ্যায়ের পুনরাবৃত্তি আর কখনো না হোক এই বাংলাদেশে, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।